রাত পোহালেই লোকসভা নির্বাচন, চতুর্থ দফার নির্বাচন আগামীকাল এবং আগামীকাল এই নির্বাচনের বিভিন্ন দলের যারা প্রার্থীরা রয়েছেন তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে এবং ৪ঠা জুন হবে ফল প্রকাশ। তবে লোকসভা নির্বাচনের আবহে এই মুহূর্তে এই ৮টি লোকসভা কেন্দ্র সেখানে কি ছবি ধরা পড়ছে তা তো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সরাসরি এই মুহূর্তে আপনাদের আরো দুটি জায়গায় নিয়ে যাব। একদিকে বোলপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী, অন্যদিক থেকে রানাঘাট থেকে পিন্টু বণিক সঙ্গে রয়েছেন প্রতিনিধি। আমরা সরাসরি প্রথমেই নজর রাখবো বোলপুরের দিকে, মনার কাছে যাব। মনা, বোলপুর এবং বীরভূম এই দুটি লোকসভা কেন্দ্রে আগামীকাল চতুর্থ দফায় নির্বাচন হতে চলেছে। এই দুটি লোকসভা কেন্দ্র আমরা জানি যে তৃণমূলের দখলে রয়েছে। এবারে কি সেখানে পদ্ম শিবির তারা কি পদ্ম ফুল ফোটাতে পারবে? সেখানকার লোকসভা নির্বাচনের আগের রাতের সেখানে আবহ কি ধরা পড়ছে? রাজনীতির হাওয়া কোন দিকে বইছে? একেবারেই অভিক, তুমি যে প্রশ্নটা করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে দুটি লোকসভা কেন্দ্রে বীরভূম জেলায় দুটি লোকসভা কেন্দ্র, একটি বোলপুর লোকসভা আসন, অপরটি হচ্ছে বীরভূম। এবং তুমি জানো যে বিগত কয়েকবারই শাসক দল তৃণমূল কংগ্রেস জয়ের ধারা অব্যাহত রেখেছে। খুব স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টি সেখানে কি পদ্ম ফুল ফোটাতে পারবে, এটা সবচেয়ে বড় প্রশ্নের। তুমি জানো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার করে তিনি বঙ্গে এসে বলেছিলেন ৩৫টি আসন আমাদের টার্গেট, এবং এই ৩৫টি টার্গেটের মধ্যে অন্যতম আসন হচ্ছে বীরভূম। তুমি জানো যে বীরভূমে বিজেপি কার্যত আদা জল খেয়ে কেন্দ্রীয় নেতারা এসে পড়েছিলেন। আমরা দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিন কয়েক আগেই তিনি সভা করলেন রামপুরহাটে। আমরা দেখলাম দেশের প্রধানমন্ত্রী তিনিও সভা করলেন, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনিও সভা করলেন। তবে অবশ্যই জয়ের ধারা শাসক দল তৃণমূল কংগ্রেস অব্যাহত রাখতে পারবে না পদ্ম ফুল ফুটবে তা জানতে হলে অবশ্যই আমাদের নজর রাখতে হবে আগামী লোকসভা নির্বাচনের যে ফলাফলের দিন। তবে দেখো, অবশ্যই তুমি যেটা বলছিলে অভিক, যে রাত পোহালেই আগামীকাল 13ই মে চতুর্থ দফা নির্বাচন। রাজ্যে যে 8টি কেন্দ্রের পাশাপাশি বীরভূমে রাঙামাটির জেলায় দুটি লোকসভা কেন্দ্র, তোমার যেটা বলছিলাম বোলপুর এবং বীরভূমে এই প্রথম কোনো বড় নির্বাচন, কোনো বড় ভোট, যে ভোটে কেষ্টমণ্ডল কিন্তু নেই, তার অনুপস্থিতিতে কিন্তু বীরভূম জেলায় ভোট হচ্ছে। দেখো, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্রের বোলপুর কলেজ, যেমন ডিসিআরসি সেন্টার করা হয়েছে। বোলপুর লোকসভা কেন্দ্রের দুটি ডিসিআরসি সেন্টার, একটি হচ্ছে বোলপুর কলেজ, অপর হচ্ছে কোটাসুরে কিন্তু রয়েছে একটি কোটাসুর উচ্চ বিদ্যালয়ে। বীরভূম লোকসভা কেন্দ্রে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখা যাচ্ছে সিউড়ির এলসি কলেজে একটি ডিসিআরসি সেন্টার করা হয়েছে, অপরদিকে রামপুরহাট কলেজে কিন্তু করা হয়েছে। দেখো, অবশ্যই বীরভূম, তুমি জানো যে সকলের নজর থাকে যে নির্বাচনে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব বীরভূম রাঙামাটির জেলা কিভাবে কাটছে। বিগত দিনের ইতিহাসে আমরা যদি দেখি, এই জেলায় কিন্তু অশান্তি, হিংসার ছবি কিন্তু উঠে এসেছিল, কিন্তু সেই পরিবেশটা যাতে তৈরি না হয় তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে। আমরা জানতে পাচ্ছি যে প্রায় বীরভূমেই শুধুমাত্র 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু রয়েছে, যাতে সুস্থ নির্বিঘ্নে যাতে ভোট করা যায়। নির্বাচন কমিশনের কাছে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তুমি জানো যে সকাল থেকেই আমরা তুলে ধরেছিলাম বিশেষ করে এখানকার গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতির ছবিটা ঠিকই। দেখো, তুমি দেখেছিলে সকাল থেকে আমরা দেখিয়েছিলাম যে ভোটার যারা কর্মীরা তারা এই যে বীরভূম এবং বোলপুর দুটি লোকসভা কেন্দ্রের যে সমস্ত ডিসিআরসি সেন্টার রয়েছে সেখান থেকে তারা তাদের ভোটের যে মেশিনারি, ইভিএম থেকে শুরু করে ভিভিপ্যাট, তারা খুঁটিয়ে নাটিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিয়েছেন। তারা গুটি গুটি পায়ে তারা তাদের যে ভোট কেন্দ্র রওনা দিয়েছেন, তারা পৌঁছেও গেছেন এবং কেন্দ্রে গিয়ে তাদের ভোট কেন্দ্রে গিয়ে তারা সেখানে রাত্রিতে থাকবেন। সেখানকার পরিবেশ তারা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন। সকালের সূর্য উদয় হলেই আগামীকাল থেকে কিন্তু সে ভোট গ্রহণ করতে চলবে। তার আগে একটা চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির সেটার কোথাও অবসান হয়েছে এবং এখন শুধুমাত্র অপেক্ষা হচ্ছে যে ভোট গ্রহণ পর্বের, শুধুমাত্র রাতটা কাটলেই। তুমি জানো, তুমি যেটা বলছিলে যে বীরভূম অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্র, বোলপুর এবং বীরভূম। তুমি জানো একদিকে যেমন বীরভূম লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বিজেপি নেতারা টার্গেট করেছেন যে এই বীরভূম লোকসভা কেন্দ্র যেন তেন প্রকারে বিজেপি যাতে পদ্ম ফুল ফোটাতে পারে, কিন্তু পাল্টা সেই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী
শতাব্দী রায়, তিনিও কিন্তু একেবারে পিছিয়ে নেই। তার হয়ে তুমি জানো যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার এসেছেন, বৈঠক করেছেন, তিনি প্রকাশ্য জনসভা করেছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বারবার এসে মিটিং করেছেন। খুব স্বাভাবিকভাবেই বীরভূম লোকসভা কেন্দ্র যে এই আসনটি বিজেপি যেমন অবশ্যই তারা প্রাণপণ চেষ্টা চালাচ্ছে যে তাদের দখলে যাতে যায়, অন্যদিকে একেবারে অর্থাৎ শাসক বিরোধী উভয় শিবিরই কিন্তু এই মুহূর্তে চেষ্টা করবে যে এই লোকসভা কেন্দ্রগুলিতে যাতে নিজেদের দখলে রাখা যায়, এবং সেক্ষেত্রে বীরভূম অবশ্যই সেদিকে আলাদাভাবে নজর থাকবে, কারণ অনুব্রতহীন বীরভূম, সেখানে লোকসভা নির্বাচন হতে চলেছে অনুব্রত মণ্ডলকে ছাড়াই। সেই ক্ষেত্রে তৃণমূলের ফলাফল কিভাবে কি হয় অবশ্যই তার দিকে আমাদের নজর থাকবে। মনা, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে এই মুহূর্তে আমরা রানাঘাটের দিকেও নজর রাখি। রানাঘাট থেকে আরেক প্রতিনিধি পিন্টু বণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। পিন্টু, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে যদি বিগত লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দেখি 2009 এবং 2014 সেখানে জিতেছিল তৃণমূল, কিন্তু 2019 তৃণমূলের হাতছাড়া হয়, সেখানে বিজেপি জেতে। কিন্তু এবারে তৃণমূলের প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে, যিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। অন্যদিকে বিজেপির জগন্নাথ সরকার, অনেকেই ঠাট্টা করে বলছেন বিজেপি বনাম বিজেপির লড়াই, কিন্তু রানাঘাটের সেখানকার রাজনৈতিক মহল তারা কি বলছে, তারা কি ভাবছে? একদমই, দেখো অভিক, গত 2019-এর যে লোকসভা নির্বাচন ছিল সেই নির্বাচনে কিন্তু তৃণমূলের থেকে কিন্তু এই সিটটা দখল করে বিজেপি, কিন্তু তারপরেই কিন্তু বিধানসভা নির্বাচন হয়। সেই নির্বাচনেও কিন্তু বিজেপির ফলাফল কিন্তু যথেষ্ট ভালোই ছিল। গত দিন কয়েক আগেই রানাঘাট লোকসভার যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি কিন্তু বিজেপি ছেড়ে কিন্তু তৃণমূলে যোগদান করেন, এবং তৃণমূলে যোগদান করার পরেই তাকে কিন্তু তৃণমূলের তরফ থেকে রানাঘাট লোকসভার প্রার্থী ঘোষণা করা হয়। এখন সবথেকে বড় বিষয় যেটা, যে এবার কিন্তু বাম প্রার্থীও আছেন, যিনি কিন্তু দুবারের সাংসদ ছিলেন, সেও কিন্তু এবছর অলোক এস দাস, তিনি কিন্তু এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে। স্বাভাবিকভাবে ত্রিমুখী কিন্তু লড়াই এখানে কিন্তু হবে। এখন দেখার বিষয় যে বামেরা কতটা ঘাঁটি শক্ত করতে পারে, এবং তৃণমূলের যে প্রার্থী হয়েছেন তিনি কতটা ভোট ব্যাংক দখল করতে পারে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। অভিক, পিন্টু, তুমি ভোট ব্যাংকের কথা বলছিলে, এক্ষেত্রে আমি জানতে চাইবো যে আমরা যে ছবি দেখলাম যে মুকুটমণি অধিকারী, তার স্ত্রী স্বস্তিকা মহেশ্বরী, তিনি কিন্তু যোগদান করেছেন মিঠুন চক্রবর্তীর সভায়, সেখানে তৃণমূল ছেড়ে বিজেপিতে তিনি যোগদান করেছেন। এইটা কি কোনো ফ্যাক্টর হতে পারে এবারের লোকসভা নির্বাচনে রানাঘাটে? দেখো, রানাঘাট লোকসভার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে মতুয়া ভোট। এই মতুয়া ভোটটা কোন দিকে যাবে সেটাই কিন্তু একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর তার থেকে আরেক যেটা, মুকুটমণি অধিকারীর স্ত্রী বলে যিনি দাবি করছেন, তিনি কিন্তু গতকালই মিঠুন চক্রবর্তীর যে সভা ছিল সেই সভা থেকে কিন্তু বিজেপি দলীয় পতাকা তুলে নেয়। কিন্তু সেক্ষেত্রে সব থেকে বড় যেটা ইস্যু থাকবে সেটা হচ্ছে কিন্তু মতুয়া ভোট, যেটা বিজেপির তরফ থেকে কিন্তু সিএ লাগু করা হয়েছে। এই সিএ এর পক্ষে কতটা মতুয়ারা যায় সেটাই এখন কিন্তু দেখার বিষয়। অবশ্যই এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। এতক্ষণ সরাসরি রানাঘাট থেকে আমাদের সঙ্গে প্রতিনিধি পিন্টু বণিক ছিলেন, অন্যদিকে বোলপুর থেকে মনা বীরবংশী আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। আপাতত দুজনকেই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আগামীকাল চতুর্থ দফায় নির্বাচন হতে চলেছে এই দুই লোকসভা কেন্দ্রেও, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। সোমে চতুর্থ দফার ভোটের আগে রবিবার ডিসিআরসি কেন্দ্রগুলিতে চূড়ান্ত ব্যস্ততা। আসানসোলে দুটি ডিসিআরসি করা হয়েছে, একটি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং দ্বিতীয়টি আসানসোল পলিটেকনিকে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ডিসিআরসি কেন্দ্রে দেখা গেল ভোট কর্মীদের শেষ মুহূর্তের চূড়ান্ত ব্যস্ততা। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ডিসিআরসি সেন্টারে এই মুহূর্তে রয়েছে, এবং ডিসিআরসি সেন্টারে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। যে ব্যস্ততা সেটা কিন্তু যথারীতি তুঙ্গে রয়েছে, কারণ আগামীকাল নির্বাচন, তাই শেষ মুহূর্তে প্রস্তুতি করে নিচ্ছেন ভোট কর্মীরা। ইভিএম মেশিন বিভিন্ন বুথের উদ্দেশ্যে কিন্তু রওনা হচ্ছে এখান থেকে, এবং এই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, এখান থেকে মূলত আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ এবং কুলটির উদ্দেশ্যে ভোট কর্মীরা রওনা হচ্ছেন। এবং সেই ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিভাবে সেই প্রক্রিয়া চলছে সকাল থেকে। দাদা, আপনি সকাল থেকে আছেন এখানে? হ্যাঁ, সকাল থেকেই এসছি। আমাদের 8টায় রিপোর্টিং বলা হয়েছে, তো 8টা থেকে আমরা রয়েছি এখানে। এবার সমস্ত জিনিসপত্র নেওয়ার পরে মেলানো চলছে।
এবার তারপরে দেখি যেখানে বাস দেবে সেখানে আমাদের সেন্টারে বুথে যেতে হবে। কি দেখছেন, কেমন চলছে সকাল থেকে কাজ? খুবই মানে সাংঘাতিক পরিস্থিতি চলছে। গরমটা একটু বেড়েছে, এতদিন একটু গরমটা কম ছিল, গরমটা এখন বেড়েছে, তো এই মেলাচ্ছি, এবারে বেরোবো। অর্থাৎ এই আসানসোল জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, 88 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং প্রায় 5,500 রাজ্য পুলিশ থাকছে। তাই কোনো রকমের যাতে দুর্ঘটনা না ঘটে এবং কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু যেরকম নজর রাখছে কেন্দ্রীয় বাহিনী এবং প্রস্তুত রয়েছে পুলিশ এবং প্রশাসন। আসানসোল থেকে ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে আমি ইন্দ্রাণী ব্যানার্জি, কলকাতা টিভি।